একটি হলেও তৃণমূলের থেকে আমরা বেশি সিট পাবো এবার, একটি হলেও, এটা লিখে রাখুন আপনি। 21টা মানে 21-22টা অন্তত, আমি একটি হলেও বলছি, এটা হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে মিনিমাম। মানে আমি তো হলো, এবার তো কাউন্টিং, তো গতবারে কাউন্টিংয়ের আপনাদের মনেই আছে, অভিযোগ ছিল ওদের আইপ্যাক আছে, এ আছে, আপনাদের কি প্যাক আছে? 6 প্যাক ট্যাক্স প্যাক আছে নাকি? দেখুন, আমাদের একটাই প্যাক, সেটা হচ্ছে ভারত মাতা কি জয় প্যাক। এই প্যাকেই কাজ হয়। বিজেপির কর্মীরা বুথে এই কাউন্টিং হলে থাকবে। হ্যাঁ, বিভিন্ন ফন্দি ফিকির আটা হচ্ছে, আমাদের কাছে খবর আছে। আমরা 3 দিন আগে নাম দিয়ে দেব ডিএমের কাছে, সেই লিস্ট আইপ্যাকের কাছে চলে যাবে। আমরা খবর পাচ্ছি, কারণ প্রশাসনে তো আমাদেরও কিছু লোক আছে, সেখান থেকে ফোন যাবে, কাউকে প্রলোভন দেওয়া হবে, কাউকে ভয় দেখানো হবে। কিন্তু আমাদের কর্মীদেরকে আমরা বলছি, কোনো অবস্থাতেই আমরা মাথা নোয়াবো না, শেষ পর্যন্ত লড়াই করব। আর এবার বিজেপি, ওই যে বলে গেলাম, একটির থেকেও বেশি সিট, কম করে একটি হলেও বেশি সিট তৃণমূলের থেকে পাবে, এবং লোকসভার বিচারে এই রাজ্যের সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপি হবে এবার। কিন্তু কোনো প্ল্যানিং কিছু কি? আমি জাস্ট একবার সামনে সেই জায়গাটা, মানে আমরা এখন যখন কথা বলছি তার থেকে 48 ঘন্টা পরেই রিয়েল ফিগার্স আসতে শুরু করবে, কিন্তু সেই জায়গাটা, আবারও সেই জায়গাটা যেখানে 3টে-4টের পর থেকে, সূর্যাস্তের পর থেকে আমরা দেখেছি বিধানসভাতে, মানে যেটা শুভেন্দু অধিকারীর মানে কার্যত ব্র্যান্ড টার্নিশ করার জন্য লোডশেডিং বিধায়ক বলে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসকে। একটা কাউন্টার ন্যারেটিভ সেট হবে, আইপ্যাককে ইউজ করা হচ্ছে বলে বারবার বলছেন। আপনারা সত্যি সবচেয়ে বড় টার্গেট যেটা, 5টা অবধি কি আপনারা আপনাদের যারা কর্মী তাদেরকে কাউন্টিং সেন্টারে রাখতে পারবেন, যেখানে হচ্ছে যেভাবে অত্যাচার হবে, নাকি লাস্ট একদম ফাইনাল নাটকের শোডাউনের মতন লাস্ট স্টেপের সেই ক্লাইম্যাক্স মোমেন্টে ওই টেনশনটা ধরে রেখে সবাই থাকবে? তো এটুকু আপনি আমাদের কর্মীদেরকে আমরা পরিষ্কার বলেছি, এবং তারাও রেডি আছে। এবার কোনো অবস্থাতেই তারা কাউন্টিং হল ছেড়ে বেরোবে না, এবং কাউন্টিং হল থেকে শুধু নয়, এবার 15 দিন আমরা বলেছি কমসে কম, আমরা 1 মাস দাবি জানিয়েছিলাম, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে 15 দিন কমসে কম কেন্দ্রীয় বাহিনী রেজাল্টের পর, অর্থাৎ 4 তারিখের পর 15 দিন কমসে কম এই রাজ্যে থাকবে। তার সাথে সাথে আমরা কর্মীদেরকে বলেছি, সব জায়গায় আমরা জিতে যাবো তো এরকম নয়, কিছু জায়গায় তো সবাই হারবই আমরা। সেই জায়গাগুলোতেও যদি সন্ত্রাস বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু আক্রমণ হয়, কেউ যেন নিজের এলাকা না ছাড়ে, পাল্টা একত্রিত হয়ে পাল্টা প্রয়োজনে দেয় যেন তারা। এবং তৃণমূল কংগ্রেসের হয়ে যারা সন্ত্রাস করে তাদেরকে এখনও আমি মনে করিয়ে দিতে চাই, 200 থেকে 250 জন তৃণমূল কংগ্রেস গুন্ডা হারমাত যাই বলুন না কেন, তারা কিন্তু এখনও জেলের ভেতরে আছে পোস্ট পোল ভায়োলেন্সের। তো তোমরাও ভেতরে তা যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। মানে আপনি খুব বড় কথা বলছেন, মানে এক্সিট পোলেও যেটা দেখা যাচ্ছে, বেশিরভাগ এক্সিট পোলে কয়েকটা সিট আছে যেগুলোতে একেবারে 4টে ভোট 5টা ভোটেও হয়তো বিজেপি জিতে যেতে পারে, কিন্তু বিজেপির কর্মীরা যদি বেরিয়ে আসে তখন যদি কোনো গন্ডগোল হয়, এটা অনেকে আপনাদের আরামবাগে হয়েছিল, আরামবাগে হয়েছিল, তখন আমাদের অভিজ্ঞতা কম ছিল। এখন মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে। বিজেপি 14 থেকে 19 এই টার্মের মধ্যে যে বেড়েছে, এই বাড়াটা তো মানে সময় অনুসারে আমরা যদি দেখি, যে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞের জন্য কিন্তু এটা একটি রহস্য বলুন বা একটা স্টাডি মেটেরিয়াল বলা ভালো, যে এত তাড়াতাড়ি একটি পার্টি কিভাবে বাড়লো। কোনো জায়গায় ঠিক যেটা ম্যাজিকও নয়, মানে এটা কোথাও একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, হ্যাঁ। মানে আমি যেটা বলতে চাইছি, যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা যারা সেফোলজিস্ট রাদার আমার বলা উচিত, তাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, এবং এটা গবেষণার বিষয় বলে আমার মনে হয় যে এই 5 বছরের মধ্যে বিজেপির এই টার্ন ওভার বলুন বা যেটাই বলুন না কেন, মেক ওভার হলো, চেঞ্জ ওভার বলুন, সেটা কিভাবে হওয়া সম্ভব হলো, এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির এই বাড়াটা এবং সিট যে বাড়াটা, সেটা তো স্বাভাবিকভাবে নতুন লোক এসেছে, নতুন লোক ঝাঁপিয়ে পড়েছে, তাদের অভিজ্ঞতা কম ছিল, সেই জন্য আমরা অনেক জায়গায় হেরেছি। এবার আমরা সেই ভুলটা করছি না। এবার তো আরামবাগ থেকে এবারে 24 অনেক বেশি ম্যাচিওর বিজেপি। সেবার তো বলছিল আমাদের ছাত্র বন্ধু ছিল বামেরা, এবার তো বামেরা তো নিজেরা লড়াই করছে। না, দেখুন, বামেরা ছাগলের 3য় সন্তান, এখন ওদের অস্তিত্ব বলে কিছু নেই। 2-1টি জায়গায় ভোট পাবে, কিছু ভোট পাবে, কিন্তু বামেরা অলরেডি টেস্টেড এবং রিজেক্টেড। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কথা বলছি, বামেদের ভোট পাওয়ার দিকে কি আপনারাও একটু তাকিয়ে নেই? কিছু জায়গায় বামেরা ভোট পেলে আপনাদের একটু না, বামেরা বিশেষ করে মুসলিম ভোট যদি ভেঙে দিতে পারে, বামেরা অনেক জায়গায় মুসলিম ভোট পাবে, তাতে আমাদের লাভ হবে, এটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় নেই। ঠিক, এবং আমরা চাই তো মুসলিম ভোট বামেরা পাক। বামেরা এত সেকুলার, মানে সোকল সেকুলার যাকে বলে আর কি, তো তারা মুসলিম ভোট পাচ্ছে না কেন? মুসলিমরা, বাংলার মুসলিমরা বিজেপিকে কবে ভোট দেবে? বিজেপি ক্ষমতায় এলেই দেবে। মুসলিমরা সবসময় ক্ষমতাশীল দলকে ভোট দেয়,
এটা আপনি যদি স্টাডি করে দেখেন সব সব জায়গাতেই তাই বলে, এখানেও তাই দেবে। অন্য রাজ্যেও তো হয়েছে, হ্যাঁ অন্য রাজ্যে হয়েছে, গুজরাটে হচ্ছে। এই যে বামেরা উত্তরপ্রদেশে হয়েছে। এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই? এর সঙ্গে কি ক্ষমতা ছাড়া অন্য কোনো ক্ষমতা ছাড়া অন্য কোনো সমীকরণ নেই। আপনি তো খোলাখুলি কথা আমি বলছেন। একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছিলে যে একসঙ্গে আওয়াজ কেন শুনছি না সংসদে দাঁড়িয়ে, এতজন সাংসদ আপনি এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে হয়। সুকান্ত দা হয়তো জানেন যে অনেক নেতারা একসাথে অনেক মানে গুজরাটে নরেন্দ্র মোদীর যারা বিরোধীরা, নরেন্দ্র মোদী যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান, আহমেদ প্যাটেলই যেতেন। অ্যাকচুয়ালি আমার সে জায়গা থেকে মনে পড়ছে ময়ূক শুভ্রাংশু লাস্ট বার যখন নির্বাচনের আগে যখন সুকান্ত মজুমদার একটা ইন্টারভিউ করেছিলাম, উনি আমাকে একটা পয়েন্ট বলেছিলেন যে 100 দিনের কাজ বঞ্চনা নিয়ে। উনি বলেছিলেন যে আমি শিওর কি সুকান্তবাবু আপনারও মনে আছে, আপনি বলেছিলেন যে যদি হিসেব দেখাতে পারে, যদি কাগজ থাকে, তাহলে আমি সুকান্ত মজুমদার কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে আমিও বসে একই রকম ভাবে আওয়াজ তুলবো। একদম এটা আপনি বলেছিলেন মানে লাস্ট ইন্টারভিউতে। আর বক্তব্য যদি এই যে বলছেন যে একটা হলেও বেশি হয়ে যায়, যদি সেরকম একটা হোক, দুটো হোক, চারটে হোক বেশি হয়ে যায়, তাহলেও এই যে কেন্দ্রীয় বঞ্চনার ঘটনাগুলো ঘটছে নির্বাচন মিটে যাওয়ার পর, সেই লড়াইটা করবেন যদি তারা কাগজ দিতে পারেন, অবশ্যই স্বচ্ছতা রাখতে পারেন। অবশ্যই আমি এখনো বলছি কাগজটা দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই হচ্ছে আমার হিসেব, 100 দিনের টাকা আমার লাগবে। দেখুন সিম্পল কথা, কেন্দ্র সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের কতগুলো কোয়ারি আছে, আপনি কোয়ারিগুলো ফুলফিল করুন। তৃণমূল কি বলছে, মেনে নিচ্ছে হ্যাঁ চুরি হয়েছে, নিজেরাই বলছে কিছু জায়গায় চুরি হয়েছে, আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি কোথা থেকে টাকাটা ফেরত দিচ্ছেন? আপনি কেন্দ্র সরকারের টাকা, গভর্নমেন্ট এক্সচেকার মানে পাবলিক মানি, জনগণের টাকা, আপনি সেই টাকা চুরি হয়েছে, চুরি করেছে কি আপনার প্রধান, আপনার নিয়োগ করা নির্মাণ সহায়ক বিডিও, এরা চুরি করেছে, আপনি ওটা পশ্চিমবঙ্গের সরকারের ফান্ড থেকে ফিরিয়ে দিচ্ছেন। মানে জনগণের টাকা চুরি হয়েছে, জনগণের ফান্ড থেকে আবার ফিরিয়ে দিচ্ছে, তা কেন হবে? ওই যে ব্যাটা চুরি করেছে তার কান ধরুন, তাকে ফেরত দিতে বলুন, যে ভিডিও চুরিতে যুক্ত ছিল তাকে অ্যারেস্ট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি কারো উপরে রেসপন্সিবিলিটি দেবেন, কে লায়াবেল সেটাই আমরা বুঝতে পারছি না, তাকে করুন, কেন হবে না? আর মিনিমাম সম্মানটুকু বিরোধীদের দিন। একজন বিরোধী সাংসদ, আপনি অবাক হয়ে যাবেন, আমরা গেলে ডিএমরা উঠে দাঁড়ায় না, এরকম হয়? হ্যাঁ, আমি নিজে মানে চোখে দেখেছি। আমি একটি দলের রাজ্য সভাপতি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নাম ধরে বলে দিচ্ছি, মেদিনীপুরের এসপি এবং ডিএম ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমি সাংসদ এবং রাজ্য সভাপতি, এরকম না যে বিদায়ী সাংসদ, তখন তো ভোটও ঘোষণা হয়নি, চুপচাপ আরামসে বসে গল্প করছে। উঠে দাঁড়িয়ে কমসে কম যে নমস্কার করা, মিনিমাম যে সৌজন্যবোধ নেই। আমি যখন প্রথম জিতি, জেতার পরই যেখানে যেখানে জিতবো আমরা, এবার তো কত করবে আমি জানি না, পারবে কোথা থেকে, প্রত্যেক জায়গায় ডিএম আর এসপি চেঞ্জ হবে। আমিও জিতেছিলাম 19-এ, একজন ভদ্রমহিলা আমার ডিএম ছিলেন, ডক্টর প্রিয়া সামথিং, প্রিয়া আমি নাম ভুলে গেছি, সরি তার জন্য, তাকে চেঞ্জ করে দেওয়া হলো, এসপিকে চেঞ্জ করে দেওয়া হলো, তারপরে একজন ডিএমকে নিয়ে এসে বসানো হলো, যে আমার সাথে দেখা পর্যন্ত করতো না। আমি জোর করে একদিন দরজা ঠেলে ঢুকে গেছি, ঢুকে গিয়েছে, বলছে আপনি ঢুকলেন আমাকে স্লিপ দেননি। আমি বললাম অর্পিতা ঘোষ ঢুকলে স্লিপ দেয়? বলে হ্যাঁ দেয়। বলে দেখান, একটা স্লিপ দেখান আমাকে, একটা স্লিপও দেখাতে পারেন না। এই যদি আপনি বিরোধীদের সাথে সম্পর্ক রাখেন, কোন বিরোধী আপনার জন্য লড়বে?